আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে রাইট বা কারেক্ট ফর্ম অফ ভার্বস। রাইট বা কারেক্ট ফর্ম অফ ভার্বস এর বাংলা কি হয়? রাইট বা কারেক্ট মানে হচ্ছে কি সঠিক, রাইট বা কারেক্ট মানে হচ্ছে সঠিক। আর এই যে ফর্ম, এই ফর্ম মানে হচ্ছে গঠন। ফর্ম মানে কি? গঠন। অফ মানে এর, আর ভার্ব মানে ক্রিয়া। তার মানে ক্রিয়ার সঠিক গঠন বা ভার্বের সঠিক গঠন। তো ভার্বের যে সঠিক গঠন, এই সঠিক গঠন কয়টি? 5টি। ওকে, তো তোমরা যারা HSC 2024 এর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি রাইট ফর্ম অফ ভার্বস অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। ইনশাল্লাহ তুমি সাথে সাত মার্কসই তুলে ফেলতে পারবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে? ভিডিওটা একটু ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, কারণ এই তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। ঠিক আছে? ওকে, তো এই জন্য তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানায় দাও। ওকে, তো দেখো রাইট বা কারেক্ট ফর্ম অফ ভার্বস 5টা। তুমি তো 3টা জানতা, আসলে কিন্তু 5টা। সেগুলো কি? সেগুলো হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। ভার্ব 1 মানে কি? প্রেজেন্ট ফর্ম, যেটাকে বলো তুমি প্রেজেন্ট ফর্ম। ভার্ব 2 মানে কি? পাস্ট ফর্ম, যেটাকে তুমি বলো, এটা হচ্ছে ভার্ব 2। পাস্ট পার্টিসিপল যেটা, এটা হচ্ছে ভার্ব 3। আর আইএনজি যখন করো, ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি করো, এই যে ভার্ব ওয়ান ডু, ডু এর সাথে আইএনজি করলে কি হয়েছে? ডুইং হয়েছে। তো আইএনজিটাকে বলা হয় ভার্ব 4। এবং ভার্ব 5 কোনটা? 2 প্লাস ভার্ব 1, মানে ডু এর আগে 2, মানে 2 দিয়ে তারপরে ভার্ব 1 দিলে ওইটা হচ্ছে ভার্ব 5। যেমন এখানে আছে ডু, এর ভার্ব 2 ডিড, ভার্ব 3 ডান, ভার্ব 4 হচ্ছে ডুইং, আর ভার্ব 5 কি? টু ডু। অনুরূপভাবে গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো। তো এই যে 5টা ফর্ম, এই 5টা ফর্ম সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে এটা কখন কোন সময় ব্যবহার করবা, তাহলে তুমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের ফুল মার্কস পাবা না। ঠিক আছে? তো এই জন্য তোমাকে 5টা ফর্ম সম্পর্কে যথেষ্ট আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? তাহলে তুমি পারবা। আচ্ছা, এখন রাইট ফর্ম অফ ভার্বসের মার্কস তোলা কোনো ঘটনা না। ঠিক আছে? কেন ঘটনা না এটা একটু পরে বুঝতে পারবা। যেমন যদি অতীত বুঝায়, তোমাকে তো রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে। ওই প্যাসেজটা যদি তোমার অতীত কোনো সময় উল্লেখ থাকে, মানে এক কথায় অতীত বুঝাইছে কিনা, বিষয়টা অতীত কোনো ঘটনা বুঝাইছে কিনা। অতীত বুঝাইলেই যতগুলা ব্র্যাকেট আছে সবগুলা ব্র্যাকেটে ভার্ব কি হয়ে যাবে? ভার্ব 2 হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট হয়ে যাবে। ঠিক আছে? ভার্ব 2 মানে কি? ভার্বের যে পাস্ট ফর্ম আছে ওইটাকে বলা হয় কি? ভার্ব 2। তো সবগুলা কি হয়ে যাবে? ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তো দেখো সেটা কখন হয়। যেমন ওয়ান্স থাকলো, এগো, লং এগো, ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড, ইয়েস্টারডে, লাস্ট, অতীত সাল বা সময়, এইগুলো যদি উল্লেখ থাকে, তাহলে এই যে একটা প্যাসেজ দিল তোমাকে যে একটা প্যাসেজ দিল, এই প্যাসেজের সবগুলা ভার্ব ব্র্যাকেটে দেওয়া থাকবে। শূন্যস্থানের পরে যে ব্র্যাকেট থাকবে সেই ব্র্যাকেটে দেওয়া থাকবে। ব্র্যাকেটের ভার্বগুলো থাকবে ভার্ব 1, কিন্তু অতীত বোঝানোর কারণে তোমার কি করতে হবে? অতীত বোঝানোর কারণে সবগুলা কি করতে হবে? ভার্ব 2 করতে হবে। সবগুলো তোমার কি করতে হবে? ভার্ব 2 করতে হবে। যেমন এইখানে প্রথম যে ব্র্যাকেট আছে এখানে লিভ আছে, তারপরে সে পরেরটায় নট দেয়ার টেক আছে, তারপরে কি করতে হবে? তারপর দেখো যে গেট আছে, তারপরে আছে কল। তাহলে এই সবগুলো ভার্বে কি? ভার্ব 1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন বিষয়টা অতীত বোঝানো সময়, যখন এটা অতীত বুঝবে, মানে অতীত বুঝাবে, ওই সময় তোমার কি করতে হবে? সবগুলাই কি করতে হবে? ভার্ব 2 করে দিতে হবে। তাহলে দেখো একদম ইজি, রাইট ফর্ম অফ ভার্বস একদম পানির মতো সহজ। তো এখন এটা অতীত বুঝাইছে, এটা তুমি বুঝবা কেমনে? দেখো এখানে ওয়ান্স দিয়ে শুরু হয়েছে, ওয়ান্স। এই ওয়ান্স থাকার কারণে কিন্তু সবগুলো কি হয়ে যাবে? ভার্ব 2 হয়ে যাবে। এখন এইখানে দেখো লিভ আছে, এখানে কি আছে? লিভ। এই যে লিভ আছে, এই লিভের ভার্ব 2 কি? লিভের ভার্ব 2 হচ্ছে কি? লিফট। তাহলে এখানে তোমাকে দিতে হবে কি? লিফট। লিফট বসায় দিলা, হয়ে গেল। এখানে লিফট বসায় দিলা, তোমার হয়ে গেল এটা লিফট। তাহলে লিফট ছিল, এই জন্য লিফট হয়ে গেছে। তারপর এটা দেখো নট টেক আছে, তার মানে এটা নেগেটিভ করতে বলতেছে। তাহলে যদি নেগেটিভ করো
তাহলে আগে অবশ্যই তোমাকে, যেহেতু এটা অতীত সময় বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আগে ডিড দিয়ে নিতে হবে, ডিড। এরপর দেখো নট আছে, তারপর হচ্ছে টেক আছে, তাহলে ডিড নট টেক, ডিড নট টেক। কারণ যেহেতু এটা নেগেটিভ, ব্র্যাকেটে যখন নট উল্লেখ থাকবে তখন ডিড নিতে হবে অতীতের সময়। আর যদি বর্তমান অতীত না বোঝাইতো তাহলে ডু ডাজ নিতে হইতো আগে, তারপরে নট, তারপরে ভার্ব ওয়ান। তো এইভাবে তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে গেট আছে, পরেরটা কি আছে, গেট। এই গেটকে কি বানায় দাও, গড বানায় দাও। গেটকে জাস্ট কি বানায় দাও, গড বানায় দাও। তাহলে গেট এর ভার্ব টু কি, গড। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কল। তো এই যে কল আছে, এই কলের ভিটু কি, কলের ভিটু হচ্ছে কল্ড। এখানে জাস্ট কি করে দাও, কল্ড বানায় দাও, কল্ড। মানে কলের পাস্ট ফর্ম লিখে দাও। দেখো দেখো কত সহজ। তো অতীত বুঝালে এরকম করতে হবে। এখন অতীত তো নাও বুঝাইতে পারে, সেক্ষেত্রে অতীত যদি না বুঝায় তাহলে সেক্ষেত্রে তোমার করণীয় কি, অতীত যদি না বুঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ব্র্যাকেটে যে ভার্ব ওয়ান আছে সেই ভার্ব ওয়ানটাই রেখে দিতে হবে। ব্র্যাকেটে যে ভার্ব ওয়ানটা আছে সেই ভার্ব ওয়ানটাই রেখে দিতে হবে, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন কখন করবে এটা, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যেমন হি, তারপর আছে কি শি, তারপর আছে কি ইট। এগুলা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, অথবা কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম, একজন, অবশ্যই ব্যক্তিটা একজন বা একজন ব্যক্তি অথবা বস্তু হতে হবে সেটা, ঠিক আছে। তাহলেও সেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি শি ইট এবং একজন ব্যক্তির নাম উল্লেখ থাকলো বা একটা বস্তুর নাম উল্লেখ থাকলো, যেমন রহিম, করিম, বেলাল, সাগর, এরা একজন। তো এরকম একজন যদি বোঝায় তাহলে সেগুলোও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন দেখো ব্র্যাকেটে অনেক সময় দেখো এরকম বি কথাটা থাকে, এই বি এর বি যখন থাকে অনেকে এই বিটাই বসায় দিয়ে আসে। এই বি থাকলে অনেকে কি করে, যে বিটাই বসায় দিয়ে আসে। আসলে কি এই বি হবে না, এই বি হবে না, এই বি এর চেঞ্জ করতে হবে। এই বি এর চেঞ্জ কিভাবে করতে হয়, এই বি এর চেঞ্জ করতে হয়, যখন বি থাকে তখন এম ইজ আর ব্যবহার করতে হয়। বি এর জন্য কি ব্যবহার করতে হবে, এম ইজ আর কথাটা ব্যবহার করতে হবে, অথবা ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। এখন কখন ওয়াজ ওয়ার, কখন এম ইজ আর, যখন অতীত বুঝাবে বিষয়টা, বিষয়টা যখন তোমার অতীতকে বুঝাবে তখন এটা কি, ওয়াজ ওয়ার। আর অতীত না বুঝালে এই বি এর পরিবর্তে কি হয়, এম ইজ আর। ঠিক আছে। এখন দেখো আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব। এখানে দেখো আছে যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। হ্যাঁ, এখন সিঙ্গুলার মানে কি, একজন, আর প্লুরাল মানে কি, একাধিক। হ্যাঁ, সিঙ্গুলার যেমন ধরো স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট এটা কি, একজন। এখন যদি বলি স্টুডেন্টস, এখন যদি স্টুডেন্টস বলি তাহলে কি, একজন না অনেকজন, অনেকজন। তার মানে কোনো নাউনের সাথে যদি এস না থাকে তাহলে সেটা একজনকে বোঝায়, আর যদি এস যুক্ত করে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা অনেকজনকে বোঝায়। তো এটা হচ্ছে সিঙ্গুলার, স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, আর স্টুডেন্টস কিন্তু কি, স্টুডেন্টস কি প্লুরাল। এটা হচ্ছে সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল। আবার ভার্বেরও কিন্তু সিঙ্গুলার প্লুরাল আছে, অর্থাৎ সাবজেক্টের সাথে এস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়, আর এস যুক্ত না থাকলে সেটা সিঙ্গুলার হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে আবার উল্টা, এস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার হয়। যেমন ইস, ইস হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তো দেখো ইজ, যে ইজের সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল কি, আর, এর প্লুরাল হচ্ছে আর। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল কি, ওয়ার, এর প্লুরালটা হচ্ছে ওয়ার। এরপর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল কি, হ্যাভ। তার মানে ভার্বের সাথে যেগুলোর মধ্যে এস আছে সেগুলো সব হচ্ছে সিঙ্গুলার, আর যেগুলোর মধ্যে এস নাই সেগুলো হচ্ছে প্লুরাল। এরকম ভাবে যদি বলি যে ডাস, ধরো ডাস বললাম, ডাস, ডাস হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, ডাস হচ্ছে সিঙ্গুলার, তাহলে ডু হচ্ছে প্লুরাল। তার মানে এক কথায় যখন সাবজেক্টের সাথে
এস যুক্ত থাকবে তখন যেই ভার্বের সাথে এস আছে সেই ভার্বটা নেওয়া যাবে না। যেমন স্টুডেন্টসের পরে ইজ নেওয়া যাবে না, কারণ স্টুডেন্টসের সাথে এস আছে, তাহলে ইজ নেওয়া গ্রহণযোগ্য না, সেক্ষেত্রে আর নিতে হবে। ঠিক আছে, আবার স্টুডেন্টদের সাথে এস নাই, সেক্ষেত্রে আর নেওয়া যাবে না, সেক্ষেত্রে তোমাকে ইজ নিতে হবে, স্টুডেন্ট ইজ। তার মানে যখন সাবজেক্টের সাথে এস না থাকবে তখন তুমি ইজ নিতে পারবা, বা এস আছে, এস যুক্ত আছে এরকম কোনো ভার্ব নিতে পারবা। ঠিক আছে, আর যদি এস থাকে তাহলে সেক্ষেত্রে এস যুক্ত কোনো ভার্ব নেওয়া যাবে না। যেমন স্টুডেন্টসের পরে ইজ হয় না, স্টুডেন্টসের পরে আর হয়, স্টুডেন্টসের পরে কি হয়, এই যে আর হয়। ঠিক আছে, এই আর নিতে হবে তখন। এই জন্য বলা হচ্ছে যে সিঙ্গুলার শব্দের সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল শব্দের সমান প্লুরাল ভার্ব। আচ্ছা, এখন দেখো আমরা এই প্যাসেজের মধ্যে আসি। এইটা ইংলিশ ড্যাশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ড্যাশ সিমস টু আস আনইজি, দি মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি ড্যাশ ফেল ইন ইংলিশ। তাহলে এইখানে দেখো যে এইটার মধ্যে এটা কিন্তু কোনো অতীত বোঝায় নাই, অতীত না বোঝার কারণে এটা কি হবে, সব ভার্ব ওয়ান রাখতে হবে। তো যেহেতু বি আছে, তো এখানে ইংলিশের পর আমরা ইস লিখতে পারি, ইংলিশ ইস, ইংলিশ ইস, এই বি মানে কি অ্যামিজার। তো ইংলিশ ইস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিম, এখানে দেখো কি আছে, সিম আছে, সিম, সিম মানে মনে হওয়া, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিম। তাহলে এখানে তো ল্যাঙ্গুয়েজেস নাই, মানে এটার সাথে এস যুক্ত করা, ল্যাঙ্গুয়েজেস নাই। যদি এটার সাথে এস যুক্ত করা থাকতো তাহলে এটা প্লুরাল হইতো, কিন্তু এটার সাথে আর এস যুক্ত করা নাই, তার মানে এটা কি, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই শব্দটা কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার হওয়ার কারণে যেহেতু এইখানে সাবজেক্টের সাথে এস যুক্ত করা নাই, তাহলে অবশ্যই ভার্ব যেটা আছে এটার সাথে অবশ্যই কি করতে হবে, এস যোগ করতে হবে। তো এই জন্য সিম থেকে কি হয়ে যাবে, এটা সিম থেকে হয়ে যাবে সিমস, সিম থেকে কি হইলো, সিমস হইলো। দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস অর্থাৎ সাবজেক্টের সাথে কিন্তু এস যুক্ত করা আছে, তাহলে কোনোভাবে ভার্বের সাথে আর কি করা যাবে না, এস যুক্ত করা যাবে না। তাহলে এখানে ফেইল আছে, ফেইলই থাকবে, এখানে ফেইল আছে, ফেইলই থাকবে। যদি এখানে স্টুডেন্টস কথাটা না থাকে, এসটা যদি না থাকতো, শুধু স্টুডেন্ট থাকতো, তাহলে এখানে যে ফেইল আছে, ফেইলের পরে কি যুক্ত করতে হইতো, এস যোগ করতে হইতো, তাহলে এটা ফেইলস হইতো। ওকে, আচ্ছা এরপরে যাই যে প্যাসিভ বুঝালে, প্যাসিভ বুঝালে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসে। প্যাসিভ মানে কি, প্যাসিভ ভয়েস তোমরা পড়ছো, যে প্যাসিভ ভয়েসটা কি, যে অক্সিলারি আর ভার্ব থ্রি দিলে ওইটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। হ্যাঁ, প্যাসিভ ভয়েস করতে গেলে কি লাগে, অক্সিলারি আর ভার্ব থ্রি লাগে, তারপরে বাই লাগে, আরো আদার্স ফর্মালিটিস আছে। এখন যখন প্যাসিভ বুঝাইছে এটা তুমি বুঝবা কেমনে, যদি দেখো তোমার সাবজেক্টটা কোনো বস্তু ভিত্তিক সাবজেক্ট, যেমন ফুটবল, ফুটবল একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না, আর বস্তু তার নিজের কাজ নিজে করতে পারে না। যখন সাবজেক্ট কোনো বস্তু হয় বা নিজের কাজ নিজে করতে পারে না, তখন বুঝবো এটা প্যাসিভ। তখন তোমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসাইতে হবে। এখানে ফুটবলের পরে প্লেস কথাটা দিলে হবে না, কারণ ফুটবল তো নিজেই নিজেকে খেলে না, তার মানে ফুটবল কাজটা নিজে করে না, ফুটবল কাজটা নিজে করে না, এই জন্য এটা প্যাসিভ। হ্যাঁ, যেমন এখানে ফুটবলের পরে তাহলে কি হবে, ফুটবলের পরে হবে ইস, ইস, আর এই যে প্লের ভার্ব থ্রি কি, প্লেড, প্লের ভার্ব থ্রি কি, প্লেড। তার মানে সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে পারবে না, অথবা সাবজেক্ট যদি নর্মালি কোনো বস্তু হয়, সে যদি নিজের কাজ নিজে না করে, সেক্ষেত্রে অক্সিলারি প্লাস ভি থ্রি বসাইতে হবে। আচ্ছা, এখন তারপর দেখো হি প্লে ফুটবল, হি প্লে ফুটবল, এখন হি তো নিজের কাজ নিজে করে, সে নিজেই খেলে, তাই না? আচ্ছা, সে তো কোনো বস্তু না, সে একজন ব্যক্তি, তাহলে এই জায়গায় কি হবে, প্লে, এই জায়গায় প্লে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি করতে হবে, এস যোগ করে দিতে হবে, তাহলে প্লের জায়গায় কি লিখতে হবে, প্লেস। ওকে, এটা হচ্ছে প্যাসিভ। এখন যদি তোমার যে ঘটনা, সেই ঘটনা যদি চলমান বোঝায় বা ফ্রেজ উল্লেখ থাকে, প্রিপজিশন উল্লেখ থাকে, ঘটনা যদি চলমান, ফ্রেজ বা প্রিপজিশন উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব ফোর হয়, সেক্ষেত্রে ভার্ব ফোর হয়। আর ভার্ব ফোর মানে কি, ভার্বের সাথে আইএনজি করা। নর্মালি উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু,
প্রিফার টু, ওয়াজ ইউজ টু, বিকজ অফ, বাই, উইদাউট, এইগুলার পরে অবশ্যই ভার্ব ফোর করতে হবে, মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন হি কেম টু মি উইথ এ ভিউ টু, হি কেম টু মি উইথ এ ভিউ টু লার্ন ইংলিশ। তো এখানে দেখো একটা ফ্রেজ উইথ এ ভিউ টু, এই কথাটা আছে উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টু থাকার কারণে এই যে লার্ন কথাটা আছে, লার্ন মানে কি শেখা, এই লার্নের সাথে আইএনজি করে দাও, তাহলে কি হবে এটা লার্নিং। তাহলে এই জায়গাটা তোমার কি লিখতে হবে লার্নিং। ওকে, এখানে লিখতে হবে লার্ন এর সাথে জাস্ট কি করে দাও আইএনজি বানায় দাও। কেন? কারণ উইথ এ ভিউ টু এই কথাটা দেওয়া আছে, এই কথাটা দেওয়া থাকার কারণে ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে। আচ্ছা, এখন তারপরে যাই একই বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টি কি হবে আইএনজি করে দিবা। এক বাক্যে দুইটা ভার্ব আছে, তাহলে দ্বিতীয়টা তোমার কি করতে হবে আইএনজি করতে হবে। তবে এই নিয়ম জানার পরেও তুমি অনেক সময় ভুল করো। হ্যাঁ, সেটা হচ্ছে কি বাক্যটা আবার সিম্পল সেন্টেন্স হইতে হবে। বাক্যটা হতে হবে কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি যেই সেন্টেন্সের একটাই সাবজেক্ট থাকে, যেমন এখানে আছে দি কিং, এখানে আর কোনো সাবজেক্ট নাই, অবজেক্ট আছে ডক্টর, ডক্টর আছে, কিন্তু সাবজেক্ট এই সেন্টেন্সে একটাই। তো এরকম বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, একটা হচ্ছে স্টার্টেড আছে আর একটা হচ্ছে ফলো আছে, তাহলে দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটা তুমি আইএনজি করে দিবা। স্টার্ট মানে শুরু করা, এটা একটা ভার্ব, ফলো মানে অনুসরণ করা, এটা একটা ভার্ব। তার মানে এটা এখানে কয়টা ভার্ব আছে, এখানে দুইটা ভার্ব আছে। তাহলে দুইটা ভার্ব থাকার কারণে দ্বিতীয়টা কি করবা আইএনজি করবা। এখানে ফলোর জায়গায় তোমাকে কি লিখতে হবে ফলোইং লিখতে হবে, ফলোর জায়গায় জাস্ট কি করতে হবে ফলোইং কথাটা বসায় দাও। ঠিক আছে, ফলোর জায়গায় জাস্ট তুমি ফলোইং কথাটা বসায় দাও। আচ্ছা, তাহলে তোমার হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দেশ্য যদি বোঝায়, উদ্দেশ্য বোঝালে কি করতে হবে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান উদ্দেশ্য যদি বোঝায়। আমরা খাবার খাই, আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি বেঁচে থাকা, খাবার খাওয়ার উদ্দেশ্য কি বেঁচে থাকা। আবার আমরা একটা বাস ভাড়া করছিলাম, উদ্দেশ্য কি ছিল কোথাও যাওয়ার জন্য, ওখানে যাওয়ার জন্য, তার মানে এটা একটা উদ্দেশ্য। এরকম উদ্দেশ্য যদি বোঝায় তাহলে তোমাকে টু প্লাস ভার্ব ওয়ান, তার মানে যে ব্র্যাকেটে তো ভার্ব ওয়ান দেওয়াই আছে, তোমাকে তার আগে শুধু কি বসাতে হবে টু বসায় দিতে হবে, টু লিভ। তাহলে টু এর পরে জাস্ট এই লিভ কথাটা বসায় দাও, হয়ে গেল। এরপরে তারপরটা তাহলে কি হবে, তাহলে এখানে টু, তারপর হচ্ছে এই যে গো কথাটা বসাতো টু গো, যদি উদ্দেশ্য বোঝায় থাকে। এখন দেখো আমরা খাবার খাই, কেন খাবার খাই বেঁচে থাকার জন্য, এটা আমাদের উদ্দেশ্য। আমরা বাস ভাড়া করেছিলাম, কেন ভাড়া করেছিলাম ওখানে যাওয়ার জন্য, এটা আমাদের উদ্দেশ্য ছিল। আমরা কলেজে যাই কেন ক্লাস করার জন্য, তাহলে এটা আমাদের ক্লাস করাটা আমাদের উদ্দেশ্য, তাই না? তো এরকম উদ্দেশ্য যদি বোঝায় তাহলে সেটার জন্য তোমাকে কি করতে হবে টু প্লাস ভার্ব ওয়ান, টু বসাতে হবে, ব্র্যাকেটের ভার্ব ওয়ান বসাতে হবে। এই হচ্ছে টোটালি নিয়ম। এরপরেও তোমাদের কিছু এক্সট্রা কিছু রুলস তোমাদের জানা থাকতে হবে। সেগুলো হচ্ছে কি, ধরো মডেল ভার্ব থাকলো শূন্যস্থানের পরে, মডেল ভার্ব থাকলো শূন্য, তারপর শূন্যস্থান থাকলো, মডেল ভার্বের পরে শূন্যস্থান থাকলো, তাহলে মডেল ভার্বের পরে নর্মালি ভার্ব ওয়ান হয়, সেটা অতীতে বোঝাক আর বর্তমানে বোঝাক। যেমন ক্যান থাকলো, ক্যান, তারপর ধরো ড্যাশ গো থাকলো, তাহলে ব্র্যাকেটে কি আছে গো আছে, তাহলে ক্যান গো, তাহলে এখানে তোমাকে কি করতে হবে ক্যান গো বসাইতে হবে। এখন যদি এরকম থাকে যে এই মডেলের পরে বি কথাটা আছে, মডেলের পরে বি, মডেল যে ভার্ব আছে সেটার পরে কি আছে মডেল ভার্বের পরে বি, এই যে বি উল্লেখ আছে, যেমন সাপোজ ধরো ক্যান বি আছে, ক্যান বি, হ্যাঁ ড্যাশ দিয়ে গো থাকলো, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আবার ভার্ব থ্রি করতে হবে, ক্যান বি, তাহলে এখানে কি হবে গন, ক্যান বি গন। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্ব থ্রি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্ব থ্রি হবে। এরপরে অলরেডি, জাস্ট নাও, ইয়েট এগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব থ্রি বানায় দেবা। এরপরে নাও অ্যাট দিস মোমেন্ট যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি করে দেবা। লিস্ট কথাটা থাকলে কি করতে হবে শুড বসাইতে হবে আর ব্র্যাকেটের ভার্ব ওয়ানটা বসাইতে হবে। এরপরে দেখো যদি ভার্ব ওয়ানের পরে অ্যাস ইফ কথাটা থাকে তাহলে ওয়ার অথবা ভি টু, ওয়ার কার পরিবর্তে হবে যদি বি উল্লেখ থাকে, ব্র্যাকেটের মধ্যে যখন এরকম বি উল্লেখ থাকবে তার পরিবর্তে ওয়ার, আর অথবা যদি ভার্ব ওয়ান উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে এটা ভার্ব টু করে দিবা। অর্থাৎ ভার্ব ওয়ানের পরে যদি অ্যাস ইফ পাও তাহলে ওয়ার অথবা ভি টু। এরপরে ভার্ব টু এর পরে যদি অ্যাস ইফ পাও, ভার্ব টু এর পরে অ্যাস ইফ পাও তাহলে হ্যাড বিন
বি বি কথার উল্লেখ থাকলে তার পরিবর্তে লিখবা হ্যাড বিন, আর তা না থাকলে হ্যাড প্লাস ব্র্যাকেটে যে ভার্ব থাকবে ভার্ব ওয়ান ওইটার ভার্ব থ্রি করে দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেজেন্টের পরে সিন্স থাকলে সেটা পাস্ট হয়ে যাবে, মানে ভি টু হয়ে যাবে। আর পাস্টের পরে সিন্স কথাটা থাকলে সেটা হ্যাড প্লাস ভি থ্রি হয়ে যাবে। এরপর দেখো ইফের পরে যদি ইফের পরে সাবজেক্ট প্লাস ভি ওয়ান থাকে তাহলে ক্যান অথবা উইল প্লাস ব্র্যাকেটের ভার্ব ওয়ান বসায় দিবা। এরপরে ইফের পরে যদি সাবজেক্ট প্লাস ভি টু পাওয়া যায় তাহলে কুড অথবা উড ব্র্যাকেটের ভার্ব ওয়ান বসাবা, যে কোনো একটা বসালে হবে। এখানে ক্যান বা উইল তারপরে ভার্ব ওয়ান, ক্যান বা উইল একটা নিলে হয়েছে, আর কুড বা উড একটা নিলে হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে, ইফের পরে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি পাও তাহলে সেক্ষেত্রে উড হ্যাভ এবং ব্র্যাকেটের যে ভার্ব ওয়ান থাকবে সেটা ভার্ব থ্রি। তো এই হচ্ছে টোটালি কিছু বোনাস রুল আর কি, অতিরিক্ত কিছু রুল বা রুলস। নর্মালি যে বিষয়গুলো মূলত তোমার প্রয়োজন রাইট ফর্ম অফ ভার্বসের জন্য সেটা হচ্ছে যে অতীত বুঝাইছে কিনা। অতীত বুঝাইলে সব ভার্ব টু করে দিবা, আর অতীত না বুঝাইলে ভার্ব ওয়ান করে দিবা। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।